মদনপুর নামক একটি গ্রামে রামু ও তার স্ত্রী বাস করত। রামু জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ শহরে বিক্রি করে তার সংসার চালাতো। কিন্তু আস্তে আস্তে জঙ্গলের কাঠ শেষ হতে থাকে। রামু অনেক চিন্তায় পড়ে যায়। তাই রামু তার স্ত্রীকে বলে, আরে কমলা, ধীরে ধীরে জঙ্গলের কাঠ শেষ হতে চলেছে। আমাদের সংসার এবার কি করে চলবে? তুমি আর কতদিন কাঠ কেটে সংসার চালাবে? তুমি কেন অন্য একটা কাজ খুঁজে নিচ্ছ না? আমাদের গ্রামের বাসুদেব ওর জমি এক বড় মহাজনকে বিক্রি করে দেয়। ওই মহাজন বাসুকে 1 কোটি টাকা দেয়। ওই টাকায় বাসু একটি কোম্পানি খুলবে। আরে 2 বিঘা জমির বদলে 1 কোটি টাকা? এত টাকায় বাসুদেব করবেটা কি? আমি তো রোজ 200-300 টাকা কামাই, আর এত টাকা বাসুদেব কি করলো? ওই টাকায় বাসুদেব চাষের জন্য 5 বিঘা জমি কিনেছে, আর বাকি টাকা নিজের ব্যবসা খুলেছে। আরে বাহ, 2 বিঘা জমি বিকে 5 বিঘা জমি কিনেছে, আবার বাকি টাকা বেঁচে আছে, আবার সেই টাকায় নিজের ব্যবসা খুলেছে। আমি বলছি তুমিও এই কাজেই করো, নিজের জমি বিক্রি করে দাও। জমি রেখেই বা কি লাভ? ঠিকঠাক করে তো ফসল হয় না, কখনো পোকা লেগে যায় তো কখনো আবার ফসল নষ্ট হয়ে যায়। তাই এই জমি বিক্রি করে দাও। আরে না না, আমি ওই জমিটা বিক্রি করতে পারবো না। পূর্বপুরুষদের দেওয়া জমি ওটা, ওটা আমি বিক্রি করতে পারবো না। তুমি তো পুরনো যুগেই পড়ে আছো, নতুন দুনিয়াকে দেখো। তুমি নিজেকে বদলাও। রোজ কাঠ বিক্রি করে 200-300 টাকা কামাও, আবার কখনো কখনো নাও কামাও। ঠিকই বলেছো কমলা, কাল আমি যাব জমিদার বাবুর কাছে আমার ওই জমি বিক্রি করার কথা বলতে। আমরাও ওই টাকা দিয়ে একটা জমি কিনবো, আর বাকি টাকাটা দিয়ে একটা নিজেদের ব্যবসা খুলে নেব। পরের দিন রামু জমিদারের বাড়িতে পৌঁছে যায় আর জমিদারকে বলে, আরে জমিদার বাবু, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আসলে আমি আমার জমি বিক্রি করতে চাই। আপনার চেনা জানা কোনো ভদ্রলোক থাকলে আপনি আমার ওই জমিটি বিক্রি করার একটু ব্যবস্থা করে দিন। আরে রামু, তুমি কোন জমির কথা বলছো? সেই জমি, যে জমি আমি আপনার কাছে বন্ধক দিয়ে টাকা নিয়েছিলাম। কাঠের ব্যবসা তো আমার সেরকম হচ্ছে না, তাই আমি ওই জমি বিক্রি করে নতুন ব্যবসা শুরু করতে চাই। আরে রামুর, ওই জমি তো প্রায় 3 কোটি টাকার। ওই জমি যদি একবার আমার হাতে আসে তাহলে তো আমি মালামাল হয়ে যাব। আরে হ্যাঁ হ্যাঁ রামু, আমি জানি জানি। তুমি এক কাজ করো, কাল ওই জমির দলিলপত্র আমার কাছে নিয়ে আসো। আমি ওই জমির বিক্রি করার ব্যবস্থা করে দেব। ঠিক আছে জমিদার বাবু, তাহলে আমি কাল ওই জমির দলিলপত্র নিয়ে আসবো আপনার কাছে। পরের দিন রামু ওই জমির দলিলপত্র নিয়ে চলে আসে জমিদার বাবুর কাছে। এই নাও জমিদার বাবু, আমার জমির দলিল। এই দলিল আমি অনেক যত্ন করে রেখেছিলাম। জমিদার বাবু ভাবছিল যে রামুর কাছ থেকে কিভাবে জমির দলিল নিজের নামে লেখা যায়। কিছু সময় পর জমিদার বাবু বলে ওঠে, আরে রামু, এই জমি তো সরকারের, কাগজে পরিষ্কার লেখা আছে। তোমাকে কেউ জানায়নি এই জমি সরকারের বটে? না না, এ কি করে হতে পারে? এ কিছুতেই হতে পারে না। এই কাগজ তো আমাকে আমার বাবা দিয়েছিল, আর আমার বাবাকে দাদু দিয়েছিল। এটা সরকারের কিভাবে হতে পারে? এই জমি আমার। তো আমি কি মিথ্যে কথা বলছি? তোমার কাগজে যা লেখা আছে আমি তো তাই বললাম। কাগজের লেখা কি কখনো মিথ্যে হয়? আগেকার জমি তো দান করা হতো, সে কি করে জানবে এই জমি সরকারের নাকি নিজের? আমার দাদু একজনকার কাছে কাজ করত, তার সেবা করত। সে ভালোবেসে আমার দাদুকে 5 বিঘা জমি দান করেছিল। সেই জমি সরকারের, সেটা আমার দাদু জানতো না। সেই জমি যদি আজ আমাদের থাকতো তাহলে আমি আজ 100 কোটি টাকার বেশি মালিক হতাম। এই জমি আমার নামে কি করে হবে? আপনি যেমন করেই হোক এই জমি আমার নামে করে দিন। আরে রামু, সরকারের জমি কারুর নামে হয় না। ওই জমিতে শুধু সরকারের অধিকারী থাকে। যদি অন্য কেউ জেনে যায় তোমার জমি সরকারের, তাহলে ওরা সরকারকে বলে দিবে। তখন সরকার তোমার জমি তোমার কাছ থেকেই ছিনিয়ে নিবে। আর তার জন্য কারোকে এই জমির ব্যাপারে একদম কিছু বলবে না।
আর না তুমি এই কাগজ কারুকে দেখাবে। লোকে জেনে গেলে তোমার জমি তো তোমার হাত থেকেই চলে যাবে। আরে জমিদার বাবু, তাহলে এখন কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনিই কিছু বলুন। আরে রামু, এমনিতে তো আমি কোনোদিনও সরকারি ঝামেলায় জড়াতে চাইনি, কিন্তু তুমি ভালো মানুষ, তাই আমি তোমার জন্য একটা কাজ করতে পারি। তোমার ওই জমি আমি নিয়ে নিব, কিন্তু ওই জমিতে আমি কেবল 10 লাখ টাকাই দিতে পারি, কারণ ওই জমি সরকারের। যদি সরকার জেনে যায় তাহলে ওই জমি আমার কাছ থেকে সরকার ছিনিয়ে নেবে। তুমি গরিব মানুষ, তাই আমি তোমাকে ওই জমিতে 10 লাখ টাকা দিচ্ছি। না হলে তো ওই সরকারি জমির দিকে আমি ঘুরেও তাকাতাম না। এমনিতে তো সরকার একদিন না একদিন জেনেই যাবে, আর তখন ওই জমি সরকার আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। আরও জমিদার বাবু, আপনি ঠিকই বলেছেন, সরকারি জিনিসের উপর কোনো ভরসা নেই। আজ আছে কাল নেই। আপনি এই জমি নিয়ে নিন আর আমাকে 10 লাখ টাকা দিয়ে দিন। জমিদার বাবু রামুর হাতের ছাপ নিয়ে নেয়, রামুর জমি নিজের নামে করিয়ে নেয় আর রামুকে 10 লাখ টাকা দিয়ে দেয়। রামু 10 লাখ টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। রামু বাড়ি ফিরে পুরো ঘটনা তার স্ত্রীকে বলতে থাকে। এই কথা শুনে রামুর স্ত্রী চমকে ওঠে। আরে, এটা তুমি কি করেছো? কোটি কোটি টাকার জমি তুমি জলে ভাসিয়ে দিলে। একবার তো তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে। ওই জমিদার তো তোমাকে বোকা বানিয়েছে। ওই মিথ্যেবাদী জমিদারের কোথায় তুমি 10 লাখ টাকায় জমি দিয়ে দিলে। হে ভগবান, এখন আমি কি করব? তুমি তো কোনো কাজেই ঠিক করে করতে পারো না। তুমি আমাকে ওই জমিদারের কাছে একবার নিয়ে চলো, আমি ওই জমিদারের সঙ্গে একবার কথা বলতে চাই। রামু তার স্ত্রীকে নিয়ে জমিদার বাবুর বাড়ির দিকে যেতে থাকে। তখনই ওই রাস্তায় রামু তার বন্ধু মোহনকে দেখতে পায়। আরে ভাই রামু, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আরে কি বলবো দাদা, তোমার বন্ধু জমিদার বাবুর বাড়িতে জমি বিক্রি করতে গিয়েছিল, কিন্তু ওই দুষ্টু জমিদার তোমার বন্ধুকে আমাদের জমি সরকারি বলে নিজের নামে করিয়ে নিয়েছে। ওই দুষ্টু জমিদার তোমার বন্ধুকে মূর্খ বানিয়েছে। আরে এটা তো অনেক খারাপ হয়েছে। তোমাদের জমি সরকারি কি করে হতে পারে? ওই জমি তো রামুর দাদু আমার দাদুর কাছ থেকে কিনেছিল, আর সরকারি জমির কাগজ তো শুধু সরকারের কাছেই থাকে। তুমি একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে, তাহলে আমি ওই জমি তোমার বিক্রি করে দিতাম। আরে রামু, এটা তুমি কি করেছো? এখন তুমি এই বড় দাদা, এখন আমরা কি করব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আরে ওই জমিদার তো 1 নম্বরের বদমাস। আমাদেরকে আমাদের গ্রামের প্রধানজির বাড়িতে যাওয়া দরকার। প্রধানজি আমাদের সাহায্য করতে পারবে। তারপর মোহন রামু আর তার স্ত্রীর সঙ্গে প্রধানজির বাড়িতে যায় আর প্রধানজিকে পুরো ঘটনা বলে। প্রধানজি জমিদার বাবুকে ডেকে আনে আর জমিদার বাবুকে বলে, আরে কি জমিদার বাবু, তুমি রামুর জমিকে সরকারি বলে সেটা নিজের নামে করিয়ে নিয়েছো। তুমি এমন ভাবে গরিব মানুষদেরকে ঠকাও। আরে এটা আপনি কি বলছেন প্রধানজি? রামুকেই জিজ্ঞাসা করে নাও। আমি ওই জমি রামুর কাছ থেকে 10 লাখ টাকায় কিনেছি। রামু নিজে এসেছিল আমার কাছে জমি বিক্রি করার জন্য, আর আমি রামুকে কোনো জোরও করিনি। আপনি সেটা রামুকেই জিজ্ঞাসা করে নিন। আরে রামু, জমিদার বাবু কি সত্যি কথা বলছে? তুমি কি ওনার কাছে গিয়েছিলে জমি বিক্রি করার জন্য? আরে প্রধানজি, আমি জমিদার বাবুর কাছে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যদি আপনার কাছে এমন কোনো ব্যক্তি আছে যে আমার জমি কিনতে পারে, কিন্তু জমিদার বাবু তো আমার জমি সরকারি বলে আমার আঙুলের ছাপ নিয়ে নিয়েছে আর আমাকে 10 লাখ টাকা দিয়ে দিয়েছে, কিন্তু আমার ওই জমি তো কোটি কোটি টাকার ছিল। আরে রামু, তুমি কোটি কোটি টাকার কথা বলছো? তুমি জানো 1 কোটি টাকায় কতগুলো শূন্য হয়? কোনোদিনও দেখেছো এত টাকা? তুমি নিজের ইচ্ছায় জমিদারের কাছে গিয়েছিলে তুমি জমি বিক্রি করার জন্য। যখন তুমি হাতের ছাপ দিচ্ছিলে তখন কি তুমি দেখোনি ওই জমি তোমার কোটি কোটি টাকার ছিল নাকি লাখ টাকার ছিল? শুধু শুধুই ভালো মানুষকে দোষ দিচ্ছ। আমি যতদূর জানি জমিদার বাবু কখনোই এমন কাজ করতে পারে না। জমিদার বাবু একজন ভালো ভদ্র মানুষ, ওনাকে দোষ দিতে তোমার লজ্জা লাগে না? গ্রামের প্রধানজি জমিদারের সঙ্গে যুক্ত ছিল, সেটা মোহন জেনে যায়। মোহন একজন শিক্ষিত লোক ছিল। মোহন প্রধানজিকে বলে, আরে প্রধানজি, রামু একজন মূর্খ ব্যক্তি, লেখাপড়া জানে না। জমিদার রামুকে ঠকিয়েছে, আপনি ঠিক করে বিচার করুন।
আচ্ছা, তাহলে তুমি আমাকে বিচার করা শিখাবে? তুমি শুনোনি রামু জমিদার বাবুর কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে? তাহলে তুমি এই বলো, জমিদার বাবু রামুকে কি করে ঠকাচ্ছে? আরে প্রধানজি, আপনিও ওই জমিদারের সঙ্গে মিলেমিশে আছেন, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আপনারা দুজন মিলে রামুকে ঠকাচ্ছ। আপনাদের দুজনের উপর আইপিসি ধারা 220 উপর কেস করতে পারি, যেটা মানুষকে ঠকানোর জন্য করা হয়। আরে এ 220 420 কি লাগিয়ে রেখেছো? এইসবে আমি ভয় পাইনি। প্রধানজি বুঝতে পারে মোহন একজন শিক্ষিত মানুষ। যদি ও কোনো কেস করে তাহলে তার প্রধানজির পদ হারাবে। আরে মোহন ভাই, এটা তুমি কি বলছো? আমাদের গ্রামের কথা যদি কোর্ট পুলিশে যায় তাহলে আমাদের গ্রামের বদনাম হবে। আমরা এই ব্যাপারটা এখানেই মিটিয়ে নিচ্ছি। প্রধানজি নিজেকে বাঁচানোর জন্য জমিদারকে বলে, জমিদার বাবু, রামু একজন মূর্খ, লেখাপড়া জানে না, তোমাকে তার জমি ফিরিয়ে দিতে হবে। কিন্তু প্রধানজি, এমন করলে কি করে হবে? আরে কিন্তু কিছুই নয়, তুমি রামুর ওই জমি তুমি ঠকিয়ে নিয়েছো, তাই তোমাকে রামুর ওই জমি এক্ষুনি ফেরত দিতে হবে। তারপর জমিদার বাবু ভয়ে রামুকে তার জমির কাগজ ফিরিয়ে দেয়।